ফিরে দেখা টুকরো স্মৃতি, চতুর্দশ পর্ব। সল্ট লেকে একটি স্মরণীয় ঘটনা। অ্যান ইভেন্ট অ্যাট সল্ট লেক। 2024-এ সল্ট লেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একটি বুক স্টলে একটি অভিজ্ঞতার কথা মনে পড়ছে। আমি যখন জিজ্ঞেস করলাম তারা তাদের স্টলে রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ ও নিবেদিতার কোনো বই রাখেন না কেন, তারা বললেন তারা কোনো ধর্মীয় নেতার বই রাখেন না। আমি অবাক হয়ে বললাম, আপনারা বিবেকানন্দ, নিবেদিতাকে শুধু এই ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেন? আপনারা নিশ্চয়ই কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করবেন, কিন্তু এই মহামানবদেরও কি আপনারা কুসংস্কারাচ্ছন্ন বলে চিহ্নিত করবেন? তারা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। আমি ব্যথিত হয়ে বললাম, আমরা কি ভুলে যাব তাঁর স্বদেশ, যেখানে তিনি বলছেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যার স্বাধীনতা লাভ করিবে। হে বীর, সাহস অবলম্বন করো, সদত্তে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। আর নিবেদিতা, যিনি সুদূর আয়ারল্যান্ড থেকে এসে ভারতের জন্য তার জীবন উৎসর্গ করে গেলেন, তাকেও ভুলে যাব? তাদের মধ্যে একজন বললেন, আমরা বিজ্ঞানের যুক্তিবাদিতার ওপরেই বেশি জোর দিই, সেজন্য আমরা অক্ষয় কুমার দত্তের লেখা বিশেষভাবে প্রচার করি। আমি বললাম, আমিও অক্ষয় কুমার দত্তকে বিশেষভাবে শ্রদ্ধা করি। তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ, কিন্তু সে ব্যাপারে অত্যধিক ঝোঁক দিতে গিয়ে তিনিও মাঝে মাঝে ভ্রমাত্মক যুক্তিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তত্ত্ববোধিনী পত্রিকায় তার সেই অসামান্য সমীকরণটির কথা তো আমরা জানি, যেখানে তিনি দেখিয়েছেন পরিশ্রম যুক্ত প্রার্থনা সমান ফসল, পরিশ্রম সমান ফসল, সুতরাং প্রার্থনা সমান শূন্য। অক্ষয় দত্তের এই সমীকরণটি দেখে অনেকেই হয়তো বলবেন লাজবাব, কিন্তু আমরা যদি এর একটি সমান্তরাল সমীকরণ করি, ঔষধ যুক্ত ভালোবাসা সমান আরোগ্য, ঔষধ সমান আরোগ্য, সুতরাং ভালোবাসা সমান শূন্য, তাহলেও কি সমীকরণটি ঠিক মনে হবে? হয়তো বাস্তবিক দিক থেকে কিছু ক্ষেত্রে এটা ঠিক, কিন্তু এর মানসিক দিকটা অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। আমাদের মনে পড়বে বাবরের প্রার্থনার কথা। প্রার্থনা বা ভালোবাসার মধ্যে যে মানসিক পুষ্টি থাকে, তাকে অগ্রাহ্য করা যায় না। আসলে দৈহিক ও মানসিক এই দুটি স্তরভেদ বুঝতে না পারলে এরকম ভ্রমাত্মক যুক্তি বা আপাত সত্যের আবরণে ফ্যালাসি সৃষ্টি হয়। অক্ষয় দত্ত তার সমীকরণে ব্যবহারিক ও মানসিক স্তর দুটিকে গুলিয়ে ফেলেছেন। অনেকে আবার এর সঙ্গে ধর্মকে জড়িয়ে দিয়ে ব্যাপারটিকে আরো গুলিয়ে ফেলেন। ধর্ম যখন আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে তখন তা নিরর্থক, কিন্তু যখন তা প্রার্থনা বা ভালোবাসার মধ্য দিয়ে মনের গভীরে প্রবেশ করে, তখন তা হয়ে ওঠে প্রকৃত ধর্ম। তখন তা কোনো সাম্প্রদায়িক ধর্মের মধ্যেও সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে রিলিজিয়ন অফ ম্যান বা মানব ধর্ম। আমাদের মনে পড়বে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কথা। তিনি বলতেন, বিজ্ঞান শুধু কি বা কেন তার উত্তর দিতে পারে,
আর কি হওয়া উচিত তার সার্বিক উত্তর দিতে পারে না। তাই সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম, অ্যান্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। এই দুটোর সমন্বয় হওয়া দরকার। আর তার বিপরীতে এখনো কুরুক্ষেত্র এবং দুঃশাসন, এখনো লালসা ও নারী ধর্ষণ। চারপাশে কত কিছু ঘটে যাচ্ছে, আমরা কি কিছুই দেখব না? শুধু কুসংস্কার মুক্ত হওয়ার চেষ্টা করলেই হবে না, চাই চরিত্র গঠন। কোথায় সুশীল সমাজের তথাকথিত সুশীল নাগরিকদের বিবেকের কণ্ঠস্বর? নাকি এখনো থাকবে শুধু দলবদ্ধ মানুষের মাথা, গুনতে থাকবে শুধু গোমস্তার মতো খেরো খাতা? মানুষ বোঝো না তুমি, শুধু দল বোঝো। তাই খোঁজো সেই জমি যেখানে ওড়ানো যাবে দলের পতাকা। বিশ্বাসঘাতকতাও মানুষের একচেটিয়া, পশুরাও বিশ্বাসঘাতকতা করে না। সবাই এখন আমিবাদী, নির্লজ্জ ভাবে। সমাজ হয়ে উঠছে একটা সার্কাস। কেউ আমাদের ভয় দেখিয়ে হয়ে ওঠে সাজানো বাঘ, আর বাকিরা একটা কেঁচোর মতো গুটিয়ে গিয়ে নিজেকে বাঁচাতে বাঁচাতে কখন যে জীবনটাই চলে যায় সেটা বুঝতেই পারে না। আর কতদিন চলবে জামা বদল করে চরিত্র বদল? এই হলো সময়, সময়ের আয়না। আর নয় নিজেই নিজের শত্রু হওয়া। জানি একেবারে সব ঠিক হবে না, তবু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। কর্তব্য বলে যে বোধ লালন করেছি কৈশোর, সেটা করে যাব যথাসাধ্য। পরিণাম যাই হোক, নিজের অস্তিত্ব ও জীবন সংগ্রাম অকিঞ্চিৎকর জেনেও বেঁচে থাকা মানে শুধু সুখ আর সুসময় নয়, বরং বেঁচে থাকা মানে উত্তীর্ণ হওয়া একটার পর একটা প্রতিকূল অবস্থা, আর তার নাম জীবন।